সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক ডেস্টিনির লাইভে। আপনাদের সাথে আছি আমি জিহাদ নূর চৌধুরী। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার সবচেয়ে বড় কাঁচা বাজার কারওয়ান বাজারে, যেটি ঢাকার সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা কাঁচা বাজার হিসেবে পরিচিত সারা বাংলার কাছে। সেই রাজধানীর কারওয়ান বাজারে আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি। আমরা জানাতে চেষ্টা করব এই মুহূর্তে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাজারের দর নিয়ন্ত্রণ কেমন আছে, ঊর্ধ্বগতি কিনা কিংবা নিম্নমুখী কিনা। বিশেষ করে আমরা দেখি যে ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের একটি দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দেখা যায়, কিন্তু বাজারে আসলে সেই নিত্য প্রয়োজনীয় জিনিসের ওই দামটি আর সাধারণ যারা গ্রাহক তারা কিন্তু অভিযোগ করে যে তারা ওই দামে আর পাচ্ছে না। তো সেটি আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি কারওয়ান বাজারের সবচেয়ে বড় পাইকারি বাজার। আমরা আজকে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে জানাবো। আমরা পাইকারি বাজারের দোকানদারদের সাথে কথা বলবো, সাধারণ ক্রেতাদের সাথেও কথা বলবো। অনলাইনে যেই দামটি দেখানো হয় সেই দামটি এই পাইকারি বাজারে খুচরা বাজারে আছে কিনা। যে সাধারণ মানুষের যে অভিযোগ যে অনলাইনের দামের সাথে বাজারের দামের কোনো ধরনের মিল নেই, সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। আমরা কথা বলবো বিভিন্ন দোকানের মালিক পক্ষের সাথে এবং কর্মচারীদের সাথে, তারা কি বলছেন তাদের বিষয়গুলো শুনবো এবং আমরা সাধারণ মানুষের কথাও শুনবো যে তারা কিভাবে স্বস্তিতে আছেন কিংবা তারা কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস তারা স্বাচ্ছন্দ্যের মধ্যে কিনতে পারছেন কিনা। এই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে জানানোর বা দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আমরা একটা ডিপার্টমেন্টাল স্টোর মুদির দোকান যেটিকে আমরা বলে থাকি, যে মুদির দোকানে তেল থেকে শুরু করে সাবান পর্যন্ত, মানে একটি জীবন চালানোর জন্য, একটা পরিবার চালানোর জন্য যেই পরিমাণ সামগ্রী দরকার, ওই সামগ্রীর 95% যেখান থেকে যোগান দেওয়া হয়, সেই দোকানের নাম আমরা মুদির দোকান হিসেবে আমাদেরকে পরিচিতি লাভ করেছে সারা বাংলায়। আমরা ওইরকম একটি মুদির দোকানের মালিকের সাথে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, একটু কষ্ট করে আপনি যদি একটু আমাদেরকে একটু সামনের দিকে আসতেন প্লিজ। আমি একটু দূরে হয়ে যাচ্ছে বলে কষ্ট দিব, একটু যদি এদিকে করে আসতেন। দর্শক, আমরা ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটা মালিকের সাথে কথা বলে আমি চেষ্টা করব যে আপনাদেরকে দেখানোর এবং কথা বলার যে কি অবস্থা বর্তমান বাংলাদেশের সবচেয়ে তথা ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার, ঢাকার সবচেয়ে পাইকারি বাজার কারওয়ান বাজারে আমরা এসেছি। আমরা একজন মালিক পক্ষের সাথে যদি কথা বলি, আপনারা এখন কি আপনাদের কোনো ধরনের সিন্ডিকেট কি আছে? প্রথম এই প্রশ্ন দিয়ে শুরু করব, কেন আমরা জানি যে বিগত দিনে আপনারা অনেকবার আমাদেরকে অভিযোগ করেছেন সিন্ডিকেটের কারণে আপনারা ব্যবসা করতে পারছেন না, আপনাদের শান্তি নেই, আপনাদের দ্রব্যমূল্য বাড়াতে আপনারা বাধ্য হচ্ছেন, সিন্ডিকেটের টাকা অতিরিক্ত আপনাদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে। এই অভিযোগগুলো কিন্তু আপনারা আমাদেরকে গণমাধ্যমকে করেছিলেন। এই মুহূর্তে সিন্ডিকেট নিয়ে প্রথমে আপনি কি বলবেন? দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে আসলে মানুষ খুবই স্বস্তিত বোধ করতেছে এবং বর্তমানে আমি যতটুকু জানি সিন্ডিকেট এখন যারা আগে সিন্ডিকেট করতো তারা এখন আর এলাকায় নাই, যে কারণে এখন সিন্ডিকেট হচ্ছে না। তো নতুন করে যাতে কোনো সিন্ডিকেটের সৃষ্টি না হয় সেদিকে আমাদের সবাই সজাগ থাকতে হবে এবং দৃষ্টি রাখতে হবে। আপনি সিন্ডিকেট মুক্ত কিনা? আপনি একজন দোকানদার হিসেবে আপনি সিন্ডিকেট মুক্ত কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ আমি এখন সম্পূর্ণ সিন্ডিকেট মুক্ত। এই ধরনের কোনো সিন্ডিকেটের সম্মুখীন আমরা এখন হচ্ছি না। তো এখন সামনের দিকে যাতে সিন্ডিকেট না হয় সেদিকে সবাই সজাগ দৃষ্টি থাকলে অবশ্যই সিন্ডিকেট আর হবে না। আচ্ছা, তার আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম এই মুহূর্তে সিন্ডিকেট মুক্ত কারওয়ান বাজার চলছে। আচ্ছা, যদি আমরা এবার সরাসরি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে আপনাদেরকে নিয়ে আসি, যে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস আগের
তুলনায় যে পরিমাণ নাবিশ্বাস ছিল, এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন আপনি আপনি মনে করছেন? হ্যাঁ, বিগত দিনের চাইতে এখন দেশ আসলে যে একটা প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবিলা করলাম সবাই, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের যে পরিমাণ দাম বৃদ্ধির আশঙ্কা ছিল, সেক্ষেত্রে এই ধরনের কোনো কিছু দাম বাড়েনি। তো এটা আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে এটা একটা সফলতা এবং এটা একটা স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা। তো সেক্ষেত্রে নতুন করে যদি দাম না বাড়ে, তো এটাকে আমরা এখন যে শীতলতা অবস্থা আছে, সেক্ষেত্রে আমরা মনে করতেছি এটা কম। অবশ্যই এটা কমের দিকে প্রতিনিয়ত জিনিসের দাম কিছু কিছু করে, একদম হঠাৎ করে যে আপনার 10 টাকাটা 5 টাকা হয়ে যাবে তা না, কিছু কিছু করে আস্তে আস্তে কমতেছে। তো সেক্ষেত্রে এটা অবশ্যই একটা আশার বাণী রাখা যায় যে মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবে। তবে এটা একটু সময় লাগবে, যে জিনিসটার দাম একবার বেড়ে যায় সেটা কমে আসতে একটু সময় লাগে। তো সেক্ষেত্রে আমি আশা করতেছি যে অবশ্যই জিনিসপত্রের দাম কমে যাবে। আপনাকে যদি একটা প্রশ্ন করি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে দেখতে পাই যে বিভিন্ন ধরনের দাম আমরা দেখতে পাই, এই জিনিসের দাম এত টাকা, ওই জিনিসের দাম অত টাকা, কিন্তু সাধারণ ক্রেতা ভোক্তারা যখন বাজারে আসে তখন দেখে যে ওইটা আসলে সঠিক নয়, ওই দামটাই কিন্তু তারা পাচ্ছে না। এই বিষয়ে আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন? এটা আসলে বিভিন্ন আপনার ওই যে কিছু ফেক নিউজ ছড়ায় যে হঠাৎ করে এই জিনিসের দামটা কমে গেছে। আসলে বাস্তবতা কিন্তু তা না, হঠাৎ করে এমন কোন জিনিস বাংলাদেশে এখন পর্যন্ত কখনোই কমেনি। তো এই জিনিসটা মানুষ থেকে সজাগ থাকতে হবে, ওই হুজুগ না করে এটা বাস্তবতাটা আসে দেখতে হবে মার্কেটে যাচাই করে, যে এই দামটা আমি যে দামটা চাচ্ছি অন্যান্য আদার্স অন্যান্য দোকানে ওই দামটা সঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে এই জিনিসটা একদম খোলাসা হয়ে যায়, এর নিয়ে কোনো হতাশ হওয়ার কিছু নাই। আর তাছাড়া যারা এই ফেক নিউজ গুলা ছড়ায় সেদিকেও দৃষ্টি দেওয়া লাগবে যে আসলে সত্য কিনা, এটা যাচাই করে দেখতে হবে। পরবর্তীতে যে যদি আস্তে আস্তে দেশ স্বাভাবিকের দিকে যায়, যেহেতু এখানে বিশাল বড় একটা সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, পরিবহন বাণিজ্য ভেঙে দেওয়া হয়েছে, আপনি কি মনে করেন যে এই যে বর্তমান দাম, এই দামটা আরো অনেক কমে আসবে বলে মনে করেন কিনা? হ্যাঁ, অবশ্যই আরো অনেক কমবে যদি আপনার সবকিছু মানুষে চাঁদা মুক্ত থাকে কিংবা সিন্ডিকেট মুক্ত থাকে। অবশ্যই এটা ক্রেতা সাধারণ এটা সুবিধা ভোগ করবে, এখানে হতাশ হওয়ার কিছু নেই। ধন্যবাদ। একজন দোকানের মালিক আমাদেরকে ওনার মন্তব্য এবং বক্তব্যগুলো জানাচ্ছিলেন। আমরা যদি আরো একটু কথা বলার চেষ্টা করি, বিভিন্ন মানুষের সাথে, দোকানদারের সাথে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, এখানে কারওয়ান বাজারের সবচাইতে বড় পাইকারি মার্কেট যেটা ঢাকার মধ্যে। আঙ্কেল, আমরা যদি একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করি, মানুষ কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে খুবই দুর্ভোগ পোহাচ্ছে। অনেকেই বন্যাকে অজুহাত দিচ্ছে। তো আপনি একজন কারওয়ান বাজারের ব্যবসায়ী হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা কি বন্যার অজুহাত দিয়ে দাম বাড়ানো, এটা কি আদৌ যৌক্তিক কিনা, বা আপনার দাম আদৌ নিয়ন্ত্রণে আছে কিনা? বন্যার অজুহাতে দাম বাড়া কমা এটা বিষয় না, বিষয়টা হলো যেখানে আপনার যেখান থেকে মাল আসে সেইখান থেকে মাল সঠিকভাবে মনে করেন আসতে পারতেছে না। হয়তো দেখা গেছে যে কোথায় কোথায় মনে করেন যে পথে ব্যাগতিক ঘটে, যেখানে মনে করেন যে গাড়ি ভাড়া যেখানে মনে করেন দেখা যায় 15,000 টাকা সেখানে 25,000 টাকা। এই কারণে অনেক সময় হয়তো মালের দাম একটু বাড়ে কমে। আপনি কি মনে করেন দেশ যখন আরো 1 মাস 2 মাস যাবে, আরো স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি, তখন কি এই দ্রব্যমূল্যের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরো অনেকটা মানুষের হাতের নাগালে আসবে বলে মনে করেন কিনা? আরো অনেকটা মানুষের হাতের নাগালে আসবে কিনা এটা এখনো সঠিকভাবে বলা যাইতেছে না। কারণ হলো বাজারের পরিস্থিতি এখনো একবারেই ঘোলাটে। দেখা গেছে যে কিছু কিছু মাল এখন মনে করেন কেজি প্রতি 2 টাকা 3 টাকা বাড়ছে, তেলের দাম বাড়ছে, অন্যান্য পণ্যের দামও মোটামুটি দেখতেছি বাড়তেছে। এই 2-3 দিনের মধ্যে দেখা গেছে তেলের দাম অনেক বেড়ে গেছে, সয়াবিন তেলের দাম। ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন যে উনিও আশঙ্কা করছেন দামটা কমার ক্ষেত্রে আরো একটু সময় লাগবে, কিংবা দেশের পরিস্থিতি আরো একটু স্বাভাবিক হলে পরে উনি আশা করছেন দামটা আস্তে আস্তে একটু
কমার সম্ভাবনা আছে। আমরা যদি আরো একটু কথা বলার চেষ্টা করি, ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার, যেখান থেকে কিন্তু সারা ঢাকা শহরে সিংহভাগ নিত্য প্রয়োজনীয় জিনিস সাপ্লাই হয়, এবং এখান থেকে কিন্তু প্রত্যেকটা লোকাল এরিয়ায় নিয়ে গিয়ে কিন্তু মানুষ জীবনযাপন করে থাকে। আমি ওইভাবে যদি একটু হিসাব করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনি কেমন দেখছেন যে আপনাদের এই নিত্য প্রয়োজনীয় জিনিসের যে অবস্থা নতুন সরকার আসার পর থেকে একটু কমার দিকে নাকি উপরের দিকে যাচ্ছে বলে মনে করেন? পাম অয়েল যেটা প্রতি দামে 1000 টাকা বাড়ছে। গত পাম অয়েল তেল লিটার বিক্রি করছি আমরা 130 টাকা, এখন বিক্রি করি আমরা 138 থেকে 40 টাকা। গত এক সপ্তাহে এক গ্রাম পাম অয়েল তেলে 1000 টাকা করে বাড়ছে, মানে পার কেজি 10 টাকা বাড়ছে। আর মসুর ডাল দাম বাড়ছে, চালের দাম যা বাড়ছে তাই আছে, আর কোনো দাম কমও না, ওইভাবেই আছে। যেটির দাম বেড়েছে, এটি বাড়ার কি কারণ মনে করছেন? যেরকম পাম অয়েল তেলের দাম তো সাধারণত বাড়ে না, কিন্তু আমরা তাদের কাছ থেকে আনি, যেমন দোতলা যারা পাইকারি দাম বিক্রি করে আমরা তাদের কাছ থেকে আনি, তারা তো আমাকে বলে না, আমাদের আছে যখন যেই দাম, আমরা আজকে এক দাম আনছি, কালকে কমলে কমতে বাড়লে বাড়তে, আমরা তাদের কাছ থেকে আইনে বিক্রি করি। একটা অভিযোগ শোনা যায় যে অনলাইনে দেখানো হয় একটি দাম, একটি রেট, আর বাজারে আসলে প্রকৃতপক্ষে ওই রেটটি ভোক্তারা সাধারণ মানুষ পায় না, এরকম একটা অভিযোগ কিন্তু সব সময় আছে। এই বিষয়ে আপনি কি বলবেন একজন দোকান ব্যবসায়ী হিসেবে? এরকম তো বলবে, চিনি দেয় রেট কম, অনলাইনে সয়াবিন তেল লিটার দেয় 140 টাকা লিটার, কিন্তু আমাদের কিনতে হয় 154 টাকা 52 টাকা লিটার, 5 লিটার যেটা বোতল। অনলাইনে অনেক কাস্টমার তো অনেক রেটে কম বলে, কিন্তু অনলাইন হিসাবটা বাজারে পাওয়া যায় না। অনলাইনে হিসাব অনলাইনে, আর অনলাইন হিসাব যদি বাজারে পাওয়া যায় সবার জন্য ভালো। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করব আস্তে আস্তে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, দেশের পরিস্থিতি আরো স্বাভাবিক হবে, তাহলে পরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অবশ্যই আরো অনেক কমিয়ে আসবে বলে সাধারণ মানুষের পাশাপাশি দোকান মালিকরাও কিন্তু সেটি আশা করছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কিন্তু পান সুপারি কিংবা যেই পণ্যটি, এই পণ্যটি কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশের মধ্যে। তো বাংলাদেশের মানুষ কিন্তু এটার প্রতিও অনেক বেশি একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকায় রেখেছে। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, পান এবং অন্যান্য পানের যে মশলা সামগ্রী, এই মশলা সামগ্রীর বর্তমান অবস্থা কি, একটু কমেছে না আরো উপরের দিকে ঊর্ধ্বমুখী হচ্ছে? দাম তো বাড়তে আছে, দাম তো আর কমতেছে না। জিনিসপত্র সব জিনিসের দামই বেশি। পান সুপারি প্রতিটা কেজিতে 40 টাকা 50 টাকা সপ্তাহে বাড়তি দিয়ে আমরা কিনতেছি। প্রতি কেজি আগে ছিল 310 টাকা 20 টাকা, এখন কেনার পর আমাদের 350 টাকা 360 টাকা। আপনি কেন দামটা বাড়ছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে কোনো কিছু মনে হয় না, যেভাবে আমরা কিনি আমরা ওইভাবে বিক্রি করি। 1 কেজি প্রতিতে 5 টাকা। এটা বাড়তি বলতে জায়গা থেকে, কারখানা থেকে বুঝতে পারবো, তাছাড়া তো আমরা বুঝতে পারবো না। একটা যদি স্পষ্ট প্রশ্ন করি, আপনাদের কি এই মুহূর্তে এই কারওয়ান বাজারে কোনো ধরনের সিন্ডিকেট আছে? না, এই মুহূর্তে সিন্ডিকেট আমরা দেখতেছি না। আমাদের কোনো চাঁদাবাজ নাই, কোনো কিছু নাই। আমাদের কোনো চাঁদাবাজও দেওয়া লাগে না, কোনো কিছু লাগে না, আর চাঁদাবাজও নাই। আপনি নিজে ব্যক্তিগতভাবে যদি বলেন, আপনি সিন্ডিকেটের বাইরে আছেন কিনা? না, আমাদের কোনো সিন্ডিকেটের কোনো বাইরে নেই। আমরা ডাইরেক্ট দোকানদার, আমরা ভাড়াটিয়া। আমি বলতে চাচ্ছি, আপনি আপনার কাছ থেকে কোনো সিন্ডিকেটে কোনো চাঁদা দাবি করে কিনা? না, আমাদের কোনো সিন্ডিকেটে কোনো চাঁদাবাজি কোনো দাবি করতেছে না। যদি প্রশ্ন রাখি যে যেহেতু সিন্ডিকেট নাই, সেক্ষেত্রে জিনিসপত্রের দাম সাধারণ মানুষ যেটি বলছে, যেহেতু পরিবহন সিন্ডিকেট নাই এবং বাজারে সিন্ডিকেট নাই, তাহলে জিনিসপত্রের দাম একটু একটু করে কমার কথা, এটা না কমে আরো বাড়তি ঊর্ধ্বমুখী হচ্ছে কেন? সেটা আমি জানি না ভাই। ওরা জায়গা থেকে সব জিনিসের দামে বাড়তেছে, এরা সব কারখানা থেকে সবকিছু বলতে পারবো, এটা তো আমরা নিজেরা বলতে পারবো না। আমরা যে দামে কিনি আমরা ওই দামে বিক্রি করে কেজি প্রতিতে আমাদের 5 টাকা। তাহলে কি আপনি এটা বলতে পারেন যে যেখান থেকে কিনা হচ্ছে ওইখানে কোনো ধরনের সিন্ডিকেট কি এখনো থেকে গেছে কিনা? ওখানে বলতে পারো, আমরা কিছু বলতে পারবো। আমরা শ্যামবাজার থেকে আনি, ওই শ্যামবাজারের যে রেট আমাদের কেজিতে 5 টাকা লাভ হইব, আমরা ওই 5 টাকা করে লাভ করি। এরা জায়গা থেকে বাড়তে ওরা বলতে পারবো ওরা কি দাম বেশি দিয়ে কিনে, দাম বেশি দিয়ে আমাদের বাড়তি দিয়ে কিনতেছে। এই কালকে ফোন দিয়েছিলাম, কালকে ফোন দিয়ে বলতেছে 1 কেজিতে প্রতি কেজিতে 30 টাকা 40 টাকা সুপারি বাড়তি দিয়ে কিনতে হবে।
বলতেছি আমরা আগের দামে যদি বিক্রি করতে পারবো তাহলে আগের দামে দেন, আমরা আগের দামে বিক্রি করতে বলতেছে। কোনো দেওয়া দেওয়া হবে না, যদি মাল নিতে চান তাহলে নেন, না হলে নিয়েন না। কেজি প্রতিতে আমাদের 40 টাকা 50 টাকা বাড়তি দিয়ে সুপারি কিনতে হইব, যদি নেন তাহলে নেন, না হলে নিয়েন না। এভাবে আমাদের সাথে কথা বলতেছে, মানে গরম দেয়া কথা বলতেছে। কোনো বাড়তি কোনো ওরকম ভাবে আচরণ ব্যবহার, কোনো ভালো ব্যবহার করে না, বাড়তি আরো খারাপ ব্যবহার করে। মাল নিলে নিবেন, না নিলে নাই, আমাদের বাসায় তো আসা নাই। প্রিয় দর্শক, যেটি বলছিলেন একজন পানের দোকানদার, যিনি পানের সামগ্রী বিক্রি করে থাকেন। আপনারা জানেন যে বাংলাদেশে পানের চাহিদাও কিন্তু অনেক বেশি রয়েছে, পানের সামগ্রীর চাহিদা কিন্তু অনেক বেশি রয়েছে। উনি যেটি দাবি করছেন যে ওনাদের এখানে কোনো ধরনের সিন্ডিকেট এই মুহূর্তে নেই, কিন্তু যেই জায়গা থেকে তারা পাইকারি ভাবে এই জিনিসগুলো আনা হয়, যে শ্যাম বাজার, সেই শ্যাম বাজারে কিন্তু তাদের সাথে এক প্রকারের মানে ক্লিয়ার কাট কথা বলা হচ্ছে যে নিলে নাও, না নিলে না নাও, এইরকম একটা অবস্থা কিন্তু উনি আমাদেরকে বলার কিংবা জানানোর চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আমরা আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দৈনিক ডেস্টিনির মাধ্যমে। আপনাদের সাথে আছি আমি জিহাদ নূর চৌধুরী। আমরা দেখানোর চেষ্টা করব, ভিতরের দিকে গিয়েও আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তে কাঁচা বাজারের বাজার সহ মুদির যে মালামাল, সেই মালামালের কি অবস্থা এবং কতটুকু মানুষের হাতের নাগালে আসতে শুরু করেছে কিংবা ঊর্ধ্বমুখী অবস্থায় আছে কিনা, সেটা যদি আমরা একটু জানার চেষ্টা করি। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে এখানে একটা দোকান দেখতে পাচ্ছি যে ছিড়া মুড়ি গুড়ের যে দোকান, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, যেটা বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি ভোগ করে কিংবা সবচাইতে বেশি তাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে। আপনি কি মনে করছেন, জিনিসপত্রের দাম কি কমছে না উপরের দিকে যাচ্ছে? স্বাভাবিক আছে, আগের যেটা ছিল এটাই আছে। আমি কি বলবো ভাই, কি বলবো আপনাকে? দাম কি বাড়ছে, বাড়ার দিকে নাকি নিচের দিকে? আগের মতোই আছে, আগে যে রেট ছিল এখন এটাই আছে, দাম বাড়েও নাই কমেও না। একটা বিষয় মানুষ বলছে যে অনলাইনে একটা রেট দেখতে পাচ্ছে, কিন্তু বাজারে এসে সেই রেটের সাথে ওই রেটের কোনো মিল নেই। এই বিষয়ে আপনি কি বলবেন? অনলাইনে যেগুলো আছে ওগুলো ভুয়া, ওগুলো তাদের পজিটিভলি বাড়াইবো লাগে, এটাই মানে ছাড়তেছে। অনেকে বলছে যে বিগত কদিন আগে যে বন্যা হয়েছে, সেই বন্যার অজুহাতেও কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে, এরকম একটা কথাও কিন্তু সাধারণ মানুষ বলছে। এটা কতটুকু সঠিক বলে আপনি মনে করেন? মাল একটু ক্রাইসিস ছিল, তাই সামান্য একটু বাড়ছে। মেরাল একটু দাম একটু মনে বাড়ছে, মাল একটু ক্রাইসিস ছিল, সামান্য একটু বাড়ছিল, আবার এখন স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সাধারণ যে দোকান মালিকরা তারা কিন্তু এটি বলছেন যে অনলাইনের দামের সাথে বাজারের দাম না মিলানোর জন্য, কারণ অনলাইনের নিউজগুলা অনেক ক্ষেত্রে ফেক হয় কিংবা মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করা হয়। সেটি কিন্তু বলছেন যে বিভ্রান্তি সৃষ্টি না হয়ে অনলাইনের যেই রেট দেখানো হয়, যে প্রাইস দেখানো হয়, সেই প্রাইসকে মূল্যায়ন না করে বাজারে এসে প্রিয় দর্শক, যেটি বলছিলাম, আমরা এখন কিন্তু রাজধানীর কারণ বাজার, কাঁচা বাজারে মাছের আড়ত যেখানে, সেখানে আমরা এসেছি। আমরা যদি একজন মাছ ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করি। জনগণ, আমরা জানি যে ইলিশ কিন্তু এখন রফতানি হচ্ছে না, ইন্ডিয়ায় যাচ্ছে না। সেক্ষেত্রে বাংলাদেশে ইলিশের দামটা কতটুকু কমা শুরু হয়েছে বলে আপনি মনে করেন, বা কমছে কিনা? কমছে ভাই, ওটা আগে 600 গ্রামের টি বেচতাম 1200 টাকা, এখন বেচতেছি 1100 টাকা। আর 700 গ্রাম আগে বেচছি 1500, এখন বেচতেছি 1300। কেজিতে 100 টাকা 150 টাকা কমছে আগের থেকে। শুধু 100 টাকা 200 টাকা কমাটাকে কি আপনি যৌক্তিক মনে করেন কিনা, আরো কমা উচিত বলে মনে করেন? আমি এটা যুক্তি মনে করি না, আরো কমলে আরো একটু ভালো হবে, সবাই খাইতে পারবো। মনে করলে যে 700 গ্রাম 900 টাকা 1000 টাকা করলে সবাই খাইতে পারবো, আর আধা কেজি 800 টাকা করলে সবাই খাইতে পারবো। সাধারণ মানুষ যেটি বারবার অভিযোগ করেন যে যেহেতু আগের সরকার ইলিশ ইন্ডিয়াতে পাচার করতো বা ইন্ডিয়াতে রপ্তানি করতো, যার ফলে কিন্তু বাংলাদেশের মানুষ খেতে পারতো না। এখন কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ
রপ্তানি করা। তো এক্ষেত্রে বাংলাদেশের মানুষের চাহিদা মিটাতে পারবে কিনা ইলিশ মাছ? বা এখন খাওয়ানো হলে বেশি, নদীতে মাছ কম, এই জন্য এটা চাহিদা বেশি, লেগে দামটা একটু কমে না, বুঝছেন? আর নদীতে তো ডেলি মাছ ধরা পড়তেছে, মাছ আর নদী কত থাকবো কোন, ডেলি টন কি টন, হাজার হাজার টন মাছ উঠতেছে, কিন্তু খাওয়ানো বেশি, এই জন্য দাম কমে না ভাই। আপনাকে যদি একটু স্পষ্ট প্রশ্ন করি, এই মুহূর্তে কি আপনার দোকানে কোনো সিন্ডিকেট আছে কি? না না, আমরা কোনো সিন্ডিকেট না, আমরা তো অল্প অল্প মাছ কিনি, 20 কেজি 25 কেজি করে ডেলিভারি চলে, আমরা তো সিন্ডিকেটের কোনো ব্যবসা নাই। এটা এই মুহূর্তে আপনি সিন্ডিকেট মুক্ত আছেন? এই মুক্তি আছে। ধন্যবাদ। একজন মাছ ব্যবসায়ী, উনি কিন্তু একদম গর্ব করে বলছেন এই মুহূর্তে কোনো সিন্ডিকেট নেই। উনি নিজেও বলছেন যে ইলিশ মাছের আরো দাম কমাটা, উনিও বলছেন যে সাধারণ মানুষ যেন খেতে পারে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যেন ইলিশ মাছ খেতে পারে, সেই প্রত্যাশা কিন্তু উনিও করছেন। আমরা যদি আপনাদেরকে আরো একটু কথা বলার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি, ইলিশ মাছের এখানে কিন্তু প্রচুর ইলিশ মাছের মজুদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অনেক বড় বড় ইলিশ মাছের বড় সাইজের মাছও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় যে ইলিশ মাছ কিংবা অন্যান্য মাছের একটা দাম দেখানো হয়, কিন্তু বাজারে আসলে দেখা যায় যে যারা সাধারণ গ্রাহক তারা বলছে যে বাজারে গেলে ওই দাম ঠিক থাকছে না বা ওই দাম অনেক বেশি। এই বিষয়ে আপনি কি বলবেন? অনলাইনে আপনার কথাটা মিশা কথা কয়, যে একবার গুজব উড়ায় যে 1 কেজি ওজনের মাছ বিক্রি হয়ে গেছে গা 700-800 টাকা কেজি, কিন্তু 700-800 টাকা কেজি যে 3 কেজি মাছ, সেইটা আর কিছু কয় না। এই 3 কেজি মাছের ওই 1 কেজির মাছ আপনার 700-800 টাকা কেজি, কিন্তু এটা সম্পূর্ণ ওরা মিথ্যা কথা বলে। আর আমরা যে পাইকারি খুচরা বিক্রি করি, আমরা সলিড কথা বলি। 1 কেজি ওজনের মাছ আজকে বিক্রি করছি 1550 টাকা কেজি, 1 কেজি 100-200 গ্রামের মাছ 1650 টাকা কেজি, 1 কেজি 300 গ্রামের 1800 টাকা কেজি, আর 3 কেজি যেটি সেটি কেজি 700 টাকা, আর 3-4 কেজি যেটি এটি 600 থেকে 650 টাকা কেজি। আপনাকে যদি একটা প্রশ্ন করি যে 1 কেজির ওজনের যে কথাটা বললেন, এত দাম হওয়ার কারণ কি? যেহেতু রপ্তানিও হচ্ছে না, এত দাম কেন? ইলিশ মাছের আমদানি যা আছে, এর চেয়ে প্রচুর মাছ কাস্টমারে খায়, কি লেগা? এখন হলো মাছের মৌসুম, এখন মাছটা স্বাদ বেশি, এই জন্য কিনে বেশি মানুষই। দেন অন্য সিজনে এত মাছ কিনে না, কিন্তু রেট কিন্তু এই রেটই থাকে, 1500-1600 টাকা থাকে, কিন্তু ওই সময় এই স্বাদটা থাকে না। আর এই সময়টা ইলিশ মাছের স্বাদ থাকে বেশি, এই জন্য মাছের আমদানিটা যেটুকু আছে কিনে বেশি, এই জন্য মাছের দাম কমে। ধন্যবাদ। বুঝতে পেরেছি যে উনি যদি বলতে চাচ্ছেন যে মানুষের ইলিশ মাছের যে পরিমাণ উৎপাদনের চেয়ে চাহিদা বেশি হওয়ার কারণে ইলিশ মাছের দামটা অতিরিক্ত বলার, কিন্তু উনি বলার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে একটু সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কি মাছ নিতে আসছেন যদি একটু বলেন? না, মাছ তো পাই না, বলার সময় নাই ভাই। প্রিয় দর্শক, যেটি বলছিলেন যে উনি মাছই পাচ্ছে না, যে কি মাছ কিনবে সেটি কিন্তু বলছিলেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, আমরা আছি রাজধানীর সবচেয়ে বড় পাইকারি কাঁচা বাজার, যেটি কারওয়ান বাজার, যেখান থেকে সারা ঢাকা শহরে এখান থেকেই কিন্তু মাছ থেকে শুরু করে সকল নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু সাপ্লাই দেওয়া হয়। এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু প্রত্যেকটা এলাকায় সরবরাহ করা হয়ে থাকে। সেই বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি এবং জানাচ্ছি। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক ডেস্টিনির মাধ্যমে। আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সারা বাংলাদেশে। ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের অজুহাত কিন্তু দিচ্ছেন, যদিও ভোক্তারা কিন্তু এই অজুহাত এত বেশি স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে বলে আমার মনে হয় না। আমি যদি একটু
আমি যদি একজন সাধারণ বাজার করতে এসেছেন এরকম একজন সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করি, আমরা দেখলাম যে ইলিশ মাছ কিন্তু এই মুহূর্তে রফতানি বন্ধ। ইলিশ মাছ কিন্তু এই মুহূর্তে রফতানি বন্ধ বাংলাদেশ থেকে কিন্তু এখন ইলিশ মাছ রফতানি হচ্ছে না, বাইরে যাচ্ছে না। তারপরেও কেন দর্শক আমরা একটু দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে পাঙ্গাস মাছের কেজি কিন্তু এই পাইকারি বাজারেও কিন্তু 160 টাকা 160 টাকা করে ধরা হয়েছে। আমরা কিন্তু সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আমরা যদি একজন বাজার করতে আসা একজন সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করি। আমরা জানি যে এই মুহূর্তে ইন্ডিয়াতে কোনো ধরনের ইলিশ মাছ যাচ্ছে না, রফতানি বন্ধ। তারপরেও দেখলাম যে এখানে ইলিশ মাছ 1500 টাকা কিংবা 1600 টাকা কেজি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে এরকম হওয়া কি উচিত কিনা? ইলিশ মাছের বাজারের কাছে আমি যাই নাই, কারণ অত দামে দিকে যাওয়া আমার সম্ভব না। 20 টাকা সস্তায় পাইছি, পাঙ্গাস মাছ দিয়ে নিলাম। ধন্যবাদ। বুঝতে পেরেছি। উনি বলছেন যে ইলিশ মাছ কেনার মতো সামর্থ্য বা ওই সাহস ওনার নাই, যার ফলে উনি কিন্তু পাঙ্গাস মাছ নিয়ে কিন্তু সন্তুষ্ট হয়েছেন। এই বিষয়টি কিন্তু আমরা এখানে অনেক মানুষের সাথে কথা বলার চেষ্টা করতে করতে আমরা এই জিনিসগুলো কিন্তু ফুটে উঠছে বা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আরো মানুষের সাথে, যে আমরা যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি কারওয়ান বাজারে এই পাইকারি বাজারে গরুর মাংসের দাম কত, এটা যদি একটু আমরা জানার চেষ্টা করি। আঙ্কেল, এই মুহূর্তে আজকে আপনাদের এখানে গরুর মাংসের দামটা কত রাখা হচ্ছে? 750। 750। এটা কি পিওর মাংস নাকি হাড্ডি সহ একসাথে? সবই পিওর, কোন হাড্ডি উড্ডি সহকারী হাড্ডি ছাড়া মাংস হয় নাকি? হাড্ডি সহ। কত বলেন? 750। ধন্যবাদ। প্রিয় দর্শক, পাইকারি বাজার কারওয়ান বাজারে কিন্তু 750 টাকা দামে বিক্রি হচ্ছে গরুর মাংস, এবং আমি আপনাদেরকে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু সবচেয়ে বড় পাইকারি বাজার, এটা কিন্তু সবচেয়ে বড় পাইকারি বাজার। সেখানে কিন্তু 750 কেজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আঙ্কেল, কি মাছ নিয়েছেন? আমি মৃগেল মাছ। কেমন মনে হচ্ছে দামের ক্ষেত্রে? আপনার কেমন মনে হচ্ছে? দাম তো কমেও নাই বাড়েও নাই, আগের মতোই দাম আছে এইসব মাছ। যদি আপনাকে একটু প্রশ্ন রাখি যে এই মুহূর্তে আমাদের ইলিশ মাছ রফতানি বন্ধ শুধুমাত্র দেশের মানুষকে খাওয়ানোর জন্য, কিন্তু এখানে এসে আপনি কি মনে হচ্ছে ইলিশ মাছ কেনার সামর্থ্য আছে? না, সামর্থ্য মানে এই উদ্দেশ্যে সবাই আসে, এই সময় সবাই ইলিশ মাছ কিনতে চায়, কিন্তু বাজারে আমদানি কম, এই জন্য দামটা বেশি। নাইও তো দেখেন অনেক এত মাছালা, কিন্তু ইলিশ মাছ কিন্তু 2-1 জনের কাছে আছে। ইলিশ মাছ 1500 টাকা 1600 টাকা কিংবা 1800 টাকা কেজি হওয়ার কোন যৌক্তিকতা আপনার কি মনে হয়, আপনি একজন সাধারণ ভোক্তা হিসেবে? না, ওইটা বলে লাভ নাই। ওইটা আমাদের ইচ্ছায় কিন্তু দাম কমানো যাবে না, বাড়ানো যাবে, করা যাবে না। আমি বরাবরই দেখে আসছি মাছ যখন কম থাকে এইরকমই দাম নেই, আবার আমদানি বেশি হয়ে গেলে তখন দাম এমনি কমে। এখানে কারো বক্তব্য রেখে কোনো লাভ নাই। আমদানি বেশি হলে দাম কমে, মাছ ধরা পড়তেছে কম, এটাই বোঝা যাচ্ছে। মানে চাহিদার চেয়ে উৎপাদন কম, অনেক কম। প্রিয় দর্শক, যেটি বলছিলেন একজন বক্তা যিনি বাজার করতে এসেছেন সাধারণ মানুষ, উনি বলছেন যে চাহিদার চেয়ে ইলিশ মাছের উৎপাদন কম হওয়ায় অতিরিক্ত যে দামটি সেটি দেখা যাচ্ছে, এবং এটি কিন্তু অনেকে মানছেন না। অনেকে বলছেন এইরকম ডিম বিক্রি হয়, এই জায়গায় 12 মাস পাওয়া যায়, ওই সাইনবোর্ডের নাম্বারটা দিয়ে দেন। বুঝে নেই, আপনি আরেকবার বলেন, কি বলতে চাচ্ছেন? ইলিশ মাছের ডিম এই জায়গায় 12 মাস পাওয়া যায়, সাইনবোর্ডের ওই নাম্বারটা দিয়ে দেন। ধন্যবাদ আপনাকে। একজন ব্যবসায়ী বলছেন যে এখানে ইলিশ মাছের ডিম পাওয়া যায়, সেই বিষয়টিও কিন্তু উনি জানাচ্ছিলেন, সারা 12 মাস পাওয়া যায়। আপনার
দর্শকরা যাদের প্রয়োজন হবে তারা কিন্তু এখানে এসে ইলিশ মাছের ডিম কিন্তু নিতে পারবেন, সেটা কিন্তু বলছিলেন। প্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ আপনাদেরকে একদম কাঁচা বাজারের আদ্যপন্ত দেখানোর চেষ্টা করেছি। মুদির দোকান থেকে শুরু করে কাঁচা বাজারের মাংসের দোকান থেকে শুরু করে আমরা বলতে পারি যে ওই রকম তারতম্য কিন্তু হয়নি বাজারের দামের ক্ষেত্রে। দাম কিন্তু অনেক কিছুই ঊর্ধ্বমুখী আছে এবং নিম্নমুখী কিন্তু আমরা তেমন কিছু খুঁজে পেয়েছি বলে আমার মনে হয় না। আমি যতটুকু দেখেছি, যেহেতু এটি বাংলাদেশের সবচেয়ে বড় কাঁচা বাজার, সেই বাংলাদেশের সবচেয়ে বড় কাঁচা বাজার হিসেবে যে দাম, সেই দাম হিসেব করলে কিন্তু এত বেশি যে দাম কমছে বিষয়টা কিন্তু ওই রকম নয়। এবং এখান থেকে যেই জায়গায় মালামালগুলো সরবরাহ করা হয় বিভিন্ন জেলা উপজেলায় কিংবা ঢাকার আশপাশ বিভিন্ন এলাকায়, সেই এলাকায় গিয়ে এই দাম আরো অনেক বেশি বাড়তি হবে, সেই বিষয়টি তো বলাই বাহুল্য, সেই বিষয়টি বোঝাই যাচ্ছে। যার ফলে আমরা যেটা বুঝলাম, যেটা বুঝতে পেরেছি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের আরো অনেক বেশি ভূমিকা রাখা দরকার এবং সরকারের প্রতি জনগণেরও একটি আশা থাকবে যে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য যথাযথ পদক্ষেপ এবং ভূমিকা পালন করা হয়। সেটি কিন্তু জনসাধারণ সবসময় বলে যাচ্ছেন, কারণ এত কিছুর পরেও কিন্তু সিন্ডিকেট নাই, এখন পরিবহন নৈরাজ্য নাই, তারপরে কিন্তু এত আমূল পরিবর্তন কিন্তু এখনো বাজারে চাপ পড়ে নাই, সেটা কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি, আপনাদের সাথে আছে আমি জিহাদ নূর চৌধুরী।